অমিতাভ রেজা চৌধুরীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা রিকশাগাল ইতিমধ্যে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে সম্মাননা কুড়িয়েছে সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৪ জানুয়ারি অর্থাৎ আগামীকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন রিকশাগালের কলাকুশলীরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তো সিনেমার পেছনের গল্প তো জানবই, শুরুতেই জানতে চাই যে এই মুহূর্তে আসলে নির্মাতা হিসেবে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি এটা তো খুব স্বাভাবিক ঘটনা। অনুভূতিটা কিছুটা টেন্স, কিছুটা ভালো লাগা কাজ করে। আমি আমাদের দেশের মানুষকে ছবিটা দেখাতে পারছি। আমরা চেষ্টা করছি যতটা প্রচারণা করা যায় আমাদের সাধ্যের মধ্যে সেটা করেছি। খুব ভালো সাড়া পাচ্ছি, মানুষজন অনেক আগ্রহী হচ্ছে দেখার জন্য। তো আশা করি ছবিটা মানুষ দেখতে পারবে। এবং আমার সাথে আজকে আমার প্রডিউসার যারা দুইজন এই ছবিটার পেছনে নির্মাণের সমস্ত সময় ছিল সেটা আছে, আসাদুজ্জামান সকাল এবং মাহজাবিন রেজা, এক্সিকিউটিভ প্রডিউসার অ্যান্ড কো প্রডিউসার। এবং তারা গত এক সপ্তাহ যাবৎ স্ট্রাগল করতেছে কিভাবে ছবিটা মানুষের কাছে পৌঁছানো যায়। অমিতাভ রেজা ভাই, আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় আপনার কাজ আমরা পাবো। তো আপনার কাছে তো আমাদের প্রত্যাশা সবসময় বেশি থাকে, কারণ আয়নাবাজি দিয়ে আপনি যেভাবে দেশের প্রেক্ষাগৃহে প্রাণ ফিরিয়েছিলেন, তো রিকশাগালকে আমরা অন্য সব কাজের চেয়ে আলাদা কিভাবে ভেবে নিব? প্রতিটা ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকারই তো আলাদা, এবং তার আলাদা চেষ্টা থাকে ছবি বানানোর। তো এবং আমার প্রতিটা ছবি চেষ্টা করছি আলাদা করে নির্মাণ করতে, কারণ আয়নাবাজি একভাবে নির্মাণ করা হয়েছিল, এক ধরনের গল্প ছিল। রিকশাগাল টোটালি ডিফারেন্ট স্টোরি। এখনকার ছবিতে আরবানিটিকে যেভাবে ডিল করা হয় সেইটা খুবই রিয়েল এখানে। আমি চেষ্টা করেছি এটাকে খুব রিয়েলিটির মাধ্যমে দেখান, এবং এক ধরনের জার্নি আছে, একটা নাইমার একটা ক্যারেক্টারের জার্নি এখানে আছে। ক্যারেক্টারকে ফলো করবে, তার ইন্সপিরেশন, তার স্বপ্ন, সেগুলা মানুষ এক্সাইটেড হবে। তো এই ধরনের গল্প তো কম আসলে সিনেমা হলের প্রেক্ষাগৃহে। তো আমার কাছে লাগে যে সেই জন্য এটা ইউনিকলি লাগবে। আর ইউনিকলি যেটা সুবিধা হবে রিকশাগালে, ইটস অ্যাবাউট কালার, ইটস অ্যাবাউট রং, ইটস অ্যাবাউট ফোক। আমাদের যে স্ট্রিট আর্ট, সেই আর্টটার এক ধরনের রিপ্রেজেন্টেশন সিনেমাতে আছে। তো ভিজুয়ালি ইট কুড বি ডিফারেন্ট ফ্রম এনি আদার ফিল্ম। আসলে প্রতিটা কাজকে তো আমরা একটা নাম দিয়ে দেই, বা একটা নাম নিয়ে কিন্তু সে বিশ্বময় ঘুরে বেড়ায়। তো আমাদের দেশে কিন্তু আমরা রিক্সাওয়ালা বা রিক্সা শ্রমিক এই ধরনের নামের সঙ্গে পরিচিত। তো আপনার সিনেমাটার নাম রিক্সা গার্ল কেন রাখা হলো? রিকশাগাল রাখা হয়েছে কারণ হচ্ছে এইটার যে উপন্যাসটা মিতালি পার্কিন্সের, সেই উপন্যাসটার নাম রিকশাগাল ছিল। এবং উনি এই বইটা যখন বাংলায় বের করে, বাংলাদেশে বের হয় লিড ফেস্টিভ্যালে, আই গেস 2020 বা 22-21, সেই সময় যখন এটা বের হয় তখনও এই ছবিটার নাম রিকশাগাল দিয়েই বের হয়। তো এই কারণে যেহেতু বাংলাদেশে এবং আমেরিকায় এই উপন্যাসটা রিকশাগাল হিসেবে পরিচিত, কারণ আমি এটাকে অন্যভাবে অন্য কোনো নামে কনফিউজ করতে চাই নাই, আর সেন্সারও এটার নামে হয়েছে। তো এই কারণে এটাই রেখেছি আমি। ঠিক আছে অমিতাভ ভাই, আমরা আবারও আপনার কাছে আসবো। যেহেতু মেহজাবিন আপু আছে, আপনার কাছে জানতে চাই যে এই যে দীর্ঘ একটা সময় রিক্সা গার্লকে নিয়ে আপনার যে যাপিত জীবনটা, একদম শুরুটা কেমন ছিল? শুরুটা যেটা হয়, আমরা যে কোনো প্রজেক্ট যেটা এক্সাইটেড করে এবং যে গল্পটা বলতে চাই, সেটা যখন এরকম কোনো স্টোরি বা এরকম যখন কোনো কাজ আসে, তখন তো অবভিয়াসলি চ্যালেঞ্জিং মনে হয়। এবং যেটা হয় আমাদের ক্ষেত্রে, যে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা জানিও যারা অমিতাভ ভাইয়ের সাথে কাজ করি, উনি গল্প বলতে ভালোবাসে, এবং যেই গল্পটা বলে ওটা খুবই, মানে ওই গল্পটার মধ্যে খুবই সৎ থাকে। ওই গল্পটার মধ্যে কোনো ধরনের এমন কিছু থাকে না যেটা আসলে অতিরিক্ত। যেমন আমাদের আয়নাবাজিতেও ছিল যে আমরা একটা সুন্দর গল্প বলতে চাইছি। রিক্সা গার্লটাও ঠিক এরকম। যখন প্রথমে গল্পটা এসছে, ডেফিনেটলি যখন এটা একটা মেয়েকে নিয়ে এবং এটা মিতালি পার্কিংসের গল্পটা যখন শুনেছি, তখনই মনে হয়েছে যে না, এই গল্পটা করতে চাই। বিকজ ইটস আ জার্নি অ্যাবাউট আ মেয়ে যে আসলে নিজে চ্যালেঞ্জ নিয়ে অনেক কিছু করে এবং বিভিন্ন প্রবলেম আসে যেটাকে সলভ করে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পজিটিভটি আসা। আমাদের এখন যে সময় বা আমাদের মধ্যে যে কাজটা করে, অসম্ভব নেগেটিভিটি কাজ করে। যখন একটা নিউজ হয়, আমরা চেষ্টা করি এটার মধ্যে নেগেটিভ কী আছে, তাহলে এটা নিয়ে 10টা কথা বলা যাবে।
আমাদের মনে হয় যেটা, কিন্তু আমরা আসলে খুঁজতে চাই না যে নিউজটা আছে এটার মধ্যে পজিটিভ কি আছে যেটা থেকে আসলে কিছু লার্নিং করা যায়। আমার কাছে মনে হয় নাইমার পুরো জার্নিটা মধ্যে প্রচুর জিনিস আছে যেটা এখনকার আমাদের জেনারেশনে দেখা উচিত। যেমন আমার নিজের ছেলেও যখনই অবসর পাই তখনই দেখা যায় যে ও মোবাইলে চলে যায়, কারণ আসলে ওর যে আসলে এই যে রং তুলির যে ব্যাপারটা আছে, যে রং নিয়ে কথা বলা, এই যে চিন্তা করা, এই জিনিসগুলো আসলে হয় না। আমরা অনেক বেশি মোবাইল, অনেক বেশি মারামারি, অ্যানিমেশন এগুলোর মধ্যে চলে যাই। তো এইটা আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা দেখলে মানুষের ডেফিনেটলি একটা সাধারণ গল্প আসে যেটা থেকে অনেক পজিটিভ ফিল আসে, সেইটা আমার মনে হয়েছে রিক্সা গার্ল থেকে হবে। সো আমার কাছে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং লাগছে। আপু, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আসলে একটি সিনেমা নির্মাণের পেছনে যে কি স্ট্রাগল বা কতটুকু শ্রম দিতে হয় সেই গল্পটা আপনার কাছ থেকে আমরা আরও ভালো জানতে পারবো। তো আমি আবারও আপনার কাছে আসবো, তবে তার আগে একটু সকাল ভাই আপনার কাছে জানতে চাই যে রাত পোহালেই কিন্তু রিক্সা গার্ল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তো এই সিনেমাটা মুক্তি দিতে এসে কতটুকু চ্যালেঞ্জ নিতে হলো আপনাদের? তো প্রতিটা সিনেমার ক্ষেত্রে কিন্তু আসলে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়। তো রিক্সাগার্ল সিনেমাটার ক্ষেত্রে ডেফিনেটলি যেহেতু এটা একটা ইন্ডি ফিল্মের আদলে তৈরি করা হয়েছে, বা আমাদের দেশে এই ফিল্মগুলো আমরা যেহেতু যারা রেগুলার প্রতি বছরই সিনেমা বানাচ্ছি না, বিকজ সিনেমা পেছনে লগ্নি করা, সেইটার থেকে বিজনেস আনা, এটা একটা রেগুলার প্রসেসের মধ্যে দিয়ে যেহেতু আমরা যাচ্ছি না, সেহেতু আমাদের স্ট্রাগলটা অনেক বেশি থাকে। তো প্ল্যাটফর্ম থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন চ্যানেল সব জায়গাতেই আমাদেরকে আসলে এক ধরনের স্ট্রাগল ফেস করতে হয় যে আসলে এইভাবে করতে হবে, এইভাবে দিতে হবে। কোনো হল থেকে হয়তো রিটার্ন আসবে, কোনো থেকে রিটার্ন আসবে না, কি হবে না হবে এগুলো চিন্তা করে যখন তারা আসলে একটা ছবি নিতে চায় তখন আমাদেরকে আসলে অনেক চড়াই উতরার মধ্যে দিয়ে যেতে হয়। আর এখনকার সময় আসলে যদি আপনি বলেন যে মিডিয়াতে বুস্ট করা লাগে বা মানে ফান্ডের প্রয়োজন হয় প্রচুর পরিমাণে, সো তার মানে একটা ফিল্মের যতটুকু বানানোর পেছনে খরচ তার বাইরেও গিয়ে একটা আসলে পিআর অ্যান্ড মার্কেটিংয়ের জন্য একটা খরচের প্রয়োজন হয়। সো ওগুলো যখন আমাদের কাছে সবসময় রেডি থাকে না তখন আমাদের জন্য একটু ডিফিকাল্ট অবশ্যই হয়। আরেকটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আসলে যদি বলি পার্সেন্টেজের কথা, একটা প্রডিউসার কত পার্সেন্ট পাবে বা একটা হল মালিক কত পার্সেন্ট পাবে, এইটাও আসলে সুনির্দিষ্ট করে কোনো করা নেই, ছক করা নেই, যেটা আমাদেরকে আসলে ফোরকাস্ট করতে হেল্প করে না যে একটা ছবি বানালি আমরা এতদিনে বা এত তাড়াতাড়ি আসলে এই ছবির লগ্নিটা উঠাতে পারবো। আমাদের কোনো পলিসি এখনো পর্যন্ত ঠিক মতো হয়নি। আপনি যদি বড় বড় যেগুলোকে সিনেপ্লেক্স বলি আমরা যেগুলোকে, সেগুলোর হিসাবটা দেখেন যে সাধারণত 400 টাকার টিকিট যদি হয় তাহলে কি হয়, আপনার টিকিট দাম 400 টাকা। সো ইফ ইট ইজ 50-50%, তার মানে 200 টাকা পাবে প্রডিউসার ফার্স্ট উইকে এবং 50 টাকা পাবে সিনেমা হল। তাই তো হওয়া উচিত না, এটা ঘটে না। 400 টাকার মধ্যে 300 টাকা আগে কাটা হয়, সেটা হচ্ছে হলের রেন্টাল, হলের এসি, হলের সিনেমার। তারপরে 100 টাকা যে বাকি থাকে সেখান থেকে বলা হয় 50% প্রডিউসার পাবে, 50% পাবে। এইরকম বৈষম্য থাকলে তো কোনোদিনই সিনেমা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। আচ্ছা অমিতাভ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে প্রডিউসারদের জায়গা থেকে তো তাদের একটা স্ট্রাগল থাকেই, বা তাদের স্ট্রাগলটা একটু ভিন্ন, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর আপনাকে তো মানে সব বিষয়ে আসলে অনেক বেশি সতর্ক থাকতে হয়েছে এবং আপনার স্ট্রাগলটা আরও বেশি। একটু এই রিক্সাগাল বানাতে গিয়ে আপনাকে কি ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছে একটু জানতে চাই। প্রথম পরিস্থিতিতে যেটা আমি পড়ছিলাম সেটা হচ্ছে অ্যাডাপ্ট করার পরে আমি যখন আমার পপুলেশনের জন্য ছবিটা ভাবতেছিলাম তখন একটু অন্যভাবে স্ক্রিপ্টটা ভাবতেছিলাম। কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে যেহেতু এটা নর্থ আমেরিকান খুবই পপুলার একটা ইয়াং অ্যাডাল্ট উপন্যাস, তো আমার আমেরিকান প্রডিউসাররা আমাকে ওইভাবে ভাবতে দেয় নাই মানে বলছে যে এটা তো আসলে আমি আমেরিকান ওই অডিয়েন্সের উপর ভিত্তি করে ছবিটা যাতে থাকে এবং ওই টিনেজ ওদের দেশের যে মানে ইয়াং অ্যাডাল্ট তাদের ভাবনা যাতে থাকে। তখন আমি একটু ওই রকম করে ভাবতে হয়েছে। আমার ওইটা একটা বড় স্ট্রাগল ছিল, বিকজ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওই অডিয়েন্স কীভাবে রিয়্যাক্ট করবে। তখন আমাকে বলা হলো যে উপন্যাসের যেই সরলতা আছে সেই সরলতাটা যাতে সিনেমাটাতে থাকে। তো ওই সরলতাটা আমি মেনটেন করছি সিনেমাটা করার জন্য। তো ওইটা আমার প্রথম স্ট্রাগল ছিল। দ্বিতীয় স্ট্রাগল ছিল যে যখন আমাকে বলা হয়েছিল এই ছবিটা ইংরেজিতে শ্যুট করতে হবে, আমি বলছিলাম যে ভাই এটা দুইটা ভাষা করি, বাংলাও করি ইংরেজিতে করি। তখন দেখা গেল যে বাংলায় যদি আমি শ্যুট করতে যাই তখন দেখা যায় যে ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক ছবিটা বাংলা এবং ইংরেজি দুই ভাষায় শ্যুট করা। তখন আমি শুটিংটা ইংরেজিতে করলাম, পরে আমি বললাম উইল ডাবড ইন বাংলা। এবং আমার বড় স্ট্রাগল ছিল কীভাবে আমরা
এমনভাবে ডাব করব যেটাতে এটা বাংলা না ইংরেজি বোঝা যাবে না, কারণ ছবিটাতে অরিজিনালি 30% বাংলা 70% ইংরেজি, কিন্তু ফাইনালি ছবিটাতে পুরোটা বাংলা আমরা যেটা কালকে দেখছি। কিন্তু সেই বাংলা করার জন্য আমার সিলেবল, প্রতিটা কথার সিলেবলকে চিন্তা করে করে করতে হয়েছে। সো উই হ্যাভ থ্যাঙ্কস টু মাই সাউন্ড ইঞ্জিনিয়ার রিপননাথ, যে আমরা প্রচণ্ড ধরে ধরে ডাব করে তারপরে এটা, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট স্ট্রাগল। আর শুটিং করা বা শুটিংয়ের স্ট্রাগল যেটা, অ্যাকচুয়ালি সেটা স্ট্রাগল না, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য মোস্ট ফান পার্ট অফ শুটিং। কিন্তু ভাই এই শুটিংয়ের লোকেশন খোঁজা থেকে শুরু করে সেট সব কিছু নিয়ে, বা আমি যতটুকু জানি আসলে গ্রীষ্মের গরমের মধ্যেও আপনাদেরকে অনেক পরিস্থিতিতে পড়তে হয়েছে, একটু সেই গল্পটা জানতে চাই যে লোকেশন নিয়ে এত বেশি আপনাদেরকে কেন স্ট্রাগল করতে হলো, আর সবশেষ কেন পাবনাকে আপনারা চুজ করলেন? আমরা প্রচুর জায়গায় গেছি, আমরা চিটাগাঁয়ে লোকেশন খুঁজছি, আমরা ঢাকার বাইরে আশেপাশে লোকেশন খুঁজছি। কেন জানি পাবনার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, এই শহরটা আমার অদ্ভুত ভাল লাগে। এবং পাকশির যে ট্রেন স্টেশনটা, যে স্টেশনটায় দেখায় নাইমাহাটে আসে, ওইটা দেখেই আমার অদ্ভুত লাগছে আমার কাছে। আমি বলছি যে কী জানি এই শহরে আছে, এই শহরের অনেক শত বছরের কোনো গন্ধ আছে। তো ওই শহরটার প্রতি আমার একটা ভালোবাসা আছে। এবং ওই শহরের যে ওই সুগার, ওই যে একটা সুগার ফ্যাক্টরি আছে, আখের ইয়ে বানায়, সেই ফ্যাক্টরি, ওইখান ফ্যাক্টরির মানুষ, তারপরে শহরের মানুষ, পাকশি স্টেশন, এই সব কিছু মিলায় হয় না যে একটা জায়গা দেখার পরে কি হয়, মানুষজন প্রেমে পড়ে একটা মানুষের, তখন আসলে তার সব কিছু মিলায় ভালো লাগতে শুরু করে। প্রথম তার কথা ভাল লাগে, তারপরে তার কোনো আদব ভাল লাগে, তারপরে তার কোনো কর্ম ভাল লাগে, তারপরে তার চোখ ভাল লাগে, চুল ভাল লাগে। তো এরকম করে আস্তে আস্তে মানুষ প্রেমে পড়ে। তো একটা সময় সম্পূর্ণ প্রেমে পড়লে তারপরে সে বলে যে আমি প্রেমে পড়ছি। তো আমার যে মানে পাবনার এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতে দেখতে আই ফল ইন লাভ উইথ পাবনা। সো আর আমি খুবই প্রেমিক পুরুষ ইন টার্মস অফ সিনেমা, মানে আমার প্রেম হইতে হয় সিনেমার বিষয়ের সাথে, চরিত্রের সাথে, ক্রুয়ের সাথে, ওই শহরের সাথে, ওই মাটির সাথে, প্রপসের সাথে। সো ওই প্রেমটা আমার হয়েছে পাবনার সাথে, দ্যাটস ওয়াই আই শট পাবনা। আচ্ছা, এই যাবেন আপু, এবার একটু আপনার কাছে যা আসতে চাই যে যখন প্রথম গল্পটা শুনলেন, মানে যখন একটা নারীর স্ট্রাগলের কথাও শুনছেন, তো প্রথম আপনাকে আসলে কোন বিষয়টা টাচ করে? যেটা আমার কাছে মনে হচ্ছে যে নারী পুরুষ এভাবে আলাদা করে তো চিন্তা করি না, গল্পটা আসলে যখন শুনছি, এটা প্রথমে বলছিলাম যে ওই গল্পটা ইটস ভেরি চ্যালেঞ্জিং আমার জন্য। আমার কাছে মনে হয়েছে যে একটা মেয়ে, ডেফিনেটলি আমি যখন প্রডিউসার হিসেবে কাজ করি, যখন আমি শুরু করেছিলাম তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। সো তখন এটা 2004-05 কথা, তখনও আমি দেখতাম যে আসলে এটা সত্যি কথা যে মেয়েদেরকে স্ট্রাগল আরও বেশি করতে হয়। প্রথম কথা হচ্ছে বিশ্বাসই করতে চায় না যে তুমি আসলে কাজটা পারো। তো প্রডিউসার হিসেবে যখন কাজ করে, প্রডিউসারকে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়, অনেক ডিসিশন নিতে হয়। তো ডিসিশন নেওয়ার সময় আমি দেখতাম যে আমার স্ট্রাগলটা, যখন আমি বলি যে আমি এটা এইভাবে সেটটা করতে হবে বা আমি এই জিনিসটা করতে পারবো, তো এটা আমাকে প্রুফ করতে অনেক কষ্ট করতে হয়েছে। এবং এই জিনিসটা আমাকে ওই টাইমটা, এবং একটা তো প্রেশার থাকেই যে যেহেতু অমিতাভ রাজ আমার বড় ভাই, সো এইটাও একটা প্রেশার থাকে। অনেকে একটু ওভার ডিমান্ডও করে ফেলতো, আবার অনেকে একটু ওভার চাপও দিয়ে দিত যে আপনি চাইলেই তো হয়ে যাবে, ব্যাপারটা তো আসলে এরকম হতো না। তো আমার কাছে নাইমার ব্যাপারটা মনে হতো ওর যে ওর ফ্যামিলি এবং ওর রেসপন্সিবিলিটির মধ্যে ও যে আসলে সুন্দর করে জার্নিটা করছে এবং করতো, এবং ওইখানেও যে ওর বিভিন্ন টাইপের স্ট্রাগল দিতে হতো, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। সো এটা নাইমার জায়গায়, যেহেতু নাইমা ইজ আ মেয়ে, ও মেয়ের ক্যারেক্টারটি এই কারণে আমার হয়তো আরও বেশি আমি ফিল করতে পারছি। বাট যখনই কোনো গল্প আসে সেটা মেয়ে ছেলে ডাজন্ট মেক সেন্স টু মি। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টারটা। আপু, আপনার কাছে আমি একটা বিষয় একটু জানতে চাই যে আসলে বড় ভাইকে দেখেই কি আপনার সিনেমার প্রতি ঝোঁক কিনা? জীবনেও না। আমি যখন মানে এটা এখন কেউ বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমি জীবনেও জানতাম না আমি প্রডিউসার হিসেবে কাজ করব। মানে যখন আমি স্কুলে পড়ি তখন আমি অ্যাক্টিং করতাম। সো যেটা হতো সেহেতু যে
আমার আর অমিতাভ ভাইয়ের বয়সে খুব বেশি ডিফারেন্স না, আর আমি খুবই ডিপেন্ডেন্ট। ভাইয়াকে আমি ফলো করতাম, এর মানে এই না যে উনি কিন্তু এমনি স্বাভাবিক মানে বাস্তব জীবনে আমি উল্টা। ভাইয়া অনেক বই পড়েন, অনেক জানেন, আমি তার 30% মানে 10%ও না। তো আমার ক্ষেত্রে যেটা হতো, আমি ছোটবেলা থেকে আসলে চেতাম ভাইয়ার সাথে থাকতে। তো যেহেতু সাথে থাকতাম, সো উনি যদি, এটা আমি আগেও বলছি, ভাইয়া যদি ডাক্তার হইতো আমি নার্স হইতাম, ভাইয়া পুলিশ যদি হতো বড় কালে আমি ঠোলা হতাম, মানে এরকম কিছু একটা। আমার একটা টেন্ডেন্সি ছিল যে আমি ব্যবসা করতে চাই। আর অমিতাভ ভাইয়ের ব্যাপারটা হচ্ছে বিকজ অফ একসাথে বড় হয়েছি এবং ডিপেন্ডেন্সি ভাইয়ের প্রতি আমার অনেক বেশি। বেসিক্যালি যেটা হয় যে মৌটা বলতেছিল যে শি ডাজ বিজনেস। সো আমি যখন আয়নাবাজি করছি তখন কিন্তু মৌ ওয়াজ আ প্রডিউসার আয়নাবাজি, কিন্তু আসলে ফিজিক্যালি থাকে নাই। কেন থাকে নাই? কারণ হচ্ছে আয়নাবাজি করার জন্য আমাকে 4 থেকে 4 মাস আমি কোনো কাজ করতে পারবো না যেটাতে উপার্জন হবে। ঠিক ওই টাইমে মৌ আসলে অ্যাডভার্টাইজিং করছে ফর বিপুল এবং অন্যান্য ফিল্ম মেকারকে নিয়ে, যাতে আমার কোম্পানি চলে, এবং স্যাক্রিফাইস দিস টাইম। এবং আয়নাবাজি প্রডিউসারদের নাম তো অন্যদের নাম আসে, কিন্তু অ্যাকচুয়ালি সাইলেন্টলি ওই সময় কিন্তু এই জিনিসটা করা হয়েছে। তো এটা প্রায় এই ধরনের ডিসিশন নিতে হয় আর কি। আচ্ছা, আমরা কিন্তু দুই ভাই বোনের কথা শুনছিলাম, তো সেই জায়গা থেকে এই যে ডিসিশন নেওয়ার একটা চ্যালেঞ্জ, আপনি যখন রিক্সাগাল নিয়ে কাজ শুরু করলেন, আপনার প্রথম কোন ডিসিশনটা নিতে খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? রিক্সাগালটা কি আসলে সেকেন্ড মুভি হবে কিনা অমিতাভ ভাইয়ের, এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে সবচেয়ে এখন যেটা মনে পড়ে। তো ওই চ্যালেঞ্জের জায়গাটা কীভাবে উতরাইছি, ডেফিনেটলি এটা অমিতাভ ভাইয়ের কাছ থেকে আসলে উতরানো হয়েছে, এবং অমিতাভ ভাই গিভ আস দ্যাট ভিশন যে রিক্সাগালটা আসলে কেন বানাচ্ছি। আই ফিল থ্রিলড, যেটা মৌ বলতেছিল এবং অমিতাভ ভাই বলতেছিল যে মেয়ের জার্নি, মেয়েটার ব্যাপারে, কিন্তু এর মধ্যে একটা বড় ব্যাপার ছিল পেইন্টিং, যেটা আমার মনে হয় এটা খুব বলতে হয় যে রিক্সার পেইন্টিংটা, এই আর্টটা যে আসলে একদমই অথেন্টিক বাংলাদেশের একটা আর্ট, যেটা বলতে পারেন ডাইং আর্ট। বিকজ আমরা কিন্তু এখন কোনো রিক্সার পিছনে রিয়েল আর্টটাকে দেখতে পাই না। এই ডিজিটালাইজেশনের যুগে এসে এটা হয়ে গেছে একটা প্লেট, জাস্ট স্ক্রিন প্রিন্ট হয়ে একটা প্লেট চলে আসছে। তো এই পেইন্টিংটাকে আমরা কিভাবে যুগ 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 ধরে ধরে রাখতে পারি, এটা আমার কাছে মনে হয়েছে একটা মিডিয়াম হচ্ছে সিনেমা। যদি আমরা একটা সিনেমা করি, একটা যদি সিনেমাটা যদি ভালো করে এবং মানুষজন যদি মনে রাখে, তাহলে এই পেইন্টিংটার কথা মনে রাখবে। এই সময়টা আসলে আমরা ধরে রাখতে চাইছি, পেইন্টিংয়ের সময়টাকে ধরে রাখতে চাইছি। তো সিনেমার ক্ষেত্রে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ডিরেক্টর যা চায় তাই কিন্তু দর্শক আসলে দেখে, রাইট? তো আমরা কিন্তু ওই জায়গাটায় দর্শককে দেখানোর জন্য রিক্সাগালে উই হ্যাভ ইউজড এন্টায়ারলি রিয়েল পেইন্টার। সো এখানে দেয়ার ওয়াজ নট এ ইভেন সিঙ্গেল স্ট্রোক দেখবো যেটা আসলে পেইন্টারকে দিয়ে করা হয়নি। মজার পার্টগুলো যেটা হচ্ছে, ধরেন প্রথম যে সিনটা আমরা ট্রেলারে দেখতে পাই যে একটা বড় ময়ূরের ছবি, রাইট? তো এই ময়ূরের ছবিটা কিন্তু আঁকতে বেশ সময় লাগছে, ধরেন 2 থেকে 3 দিন, কিন্তু শুটিংয়ের আগের দিন কিন্তু বৃষ্টিতে প্রায় হাঁটু সমান পানিতে আমার মনে আছে যে এটা মানে ওয়াশ আউট হয়ে গেছে। দেন এগেন শুটিংয়ের দিন সকাল থেকে আমরা শুরু করি পেইন্টিংটাকে আবার রিপেয়ার করা এবং ঠিক করা, এবং দুপুরের পরে মনে হয় আমরা শুটিংটা শুরু করি। আবার এগেন এই পেইন্টার হচ্ছে সোলেমান ভাই, অবশ্যই তার নাম মেনশন করতে হবে। ওনাকে দিয়ে আমরা টিনের চালে একটা বিশাল পেইন্টিং তৈরি করি। সো ওইটাও একই ঘটনা যে আমরা 2 দিন আগে আবার বৃষ্টিতে এটা একটা প্রবলেম হয়, যেহেতু এটা ছাদের মধ্যে থাকবে, সেটা ওপেন স্পেসে করা হয়েছে, হিউজ পেইন্টিং। সো কোনো রিক্সা পেইন্টাররাও মনে হয় না এত বড় পেইন্টিং তারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করে। এটাও ওনার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল, আমাদের টিমের জন্য চ্যালেঞ্জ ছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মেনশন না করলে নয়, আমরা রিক্সাগালে চেষ্টা করেছি পেইন্টিংটাকে অ্যানিমেশনে নিয়ে আসা। সো এটা বলতে পারেন বাংলাদেশের ইতিহাসে ও পৃথিবীর ইতিহাসে যে রিক্সা পেইন্টিংকে নিয়ে কেউ অ্যানিমেশন করেছে। সো ইটস এ অথেন্টিক অ্যানিমেশন, যেটা পেইন্টিংয়ের উপর বেস করে এবং অনলি রিক্সা পেইন্টিংকে বেস করেই করা। সো এই বিষয়গুলো আমার কাছে চ্যালেঞ্জিং বলবো না, এটা আমার কাছে এখন আনন্দ মানে লাগে যে আমরা এটা করতে পারছি এবং দর্শককে এটা দেখাতে পারবো। সো চ্যালেঞ্জ বিকাম স্যাটিসফ্যাকশন যখন কাজটা কমপ্লিট হয়। অমিতাভ ভাই, আমি আবার একটু আপনার কাছে আসতে চাই যে এই যে রিক্সা পেইন্টিং, যে শিল্পটা নিয়ে আসলে সিনেমাটা আমরা দেখব, এই শিল্পের প্রতি আপনার ভালো লাগা বা ভালোবাসাটা কখন শুরু হয়েছিল? ছোটোবেলার থেকে রিক্সা নিয়ে ঘুরতাম, হাঁটতে পারতাম না, তো রিক্সা নিয়ে ঘুরতাম বন্ধুদের সাথে। আর তখন এই রিক্সার সাথে একটা অদ্ভুত প্রেমের সম্পর্ক তৈরি হয়। সো আর সিনেমা তো বুঝছেন না, মানে ঘটনা হইতেছে কি যে
সিনেমা তো আসলে যখন আমরা করি বা সিনেমা যখন আমরা করতে চাই তখন আসলে ওই যে বললাম শব্দটা প্রেম হইতে হয়। প্রেম মানেই সততা, সত্যিকার প্রেম মানে সততা। নারী পুরুষের প্রেম বলেন, বস্তুর সাথে বলেন, প্রেম মানে প্রেমের মধ্যে সবচেয়ে বিউটি যেটা সেটা হচ্ছে এটা সৎ কিনা। প্রেম কখনো অসৎ হইতে পারে না। সো আমার এই শহরের সাথে এই রিক্সার সাথে আমার প্রেম আছে, ওটা আমার ধরতে ভাল লাগে, ওকে আদর করতে ভাল লাগে, ওটা চড়তে ভাল লাগে। একটা জিনিসই ভাল লাগে না, এটা মানুষ টানে, মানুষ মানুষকে টানে, সেই জন্য ডেফিনেটলি ভাল লাগে না। এবং এখন মোটর রিক্সা চালিয়েছে হয়তো বা কিছু ইয়ে আছে, কিন্তু এটা হোল ফর্ম ঢাকা শহরটাকে চিনতে এটা ইউনিকলি ঢাকা আসলে। এটা যখন বিদেশে আমি আর সকাল জাপানে যখন গেছি ওদেরকে যখন দেখাইছি, ওরা এত আগ্রহ নিয়ে জিনিসটা দেখছে যেটা কেমন, এই পেন্টিংটা কেমন। এবং আমি একটা সিম্পোজিয়াম আমরা করছিলাম, ওদেরকে আমি প্রতিটা ফ্রেম বাই ফ্রেম বুঝাইছি যে রিক্সা গেলে প্রতিটা ফ্রেম রিক্সা পেন্টিং থেকে ইন্সপায়ার করে করা। রাস্তায় আমরা যে অনেক পেন্টিং রিসার্চ করছি, পাইছি প্রতিটা রং রিক্সা পেন্টিং। এই যে স্ট্রোকগুলা, অল দ্য স্ট্রোকস অ্যাকচুয়ালি সলমান ভাইয়ের আঁকা স্ট্রোক, এবং এই স্ট্রোক আপনি কোথাও পাবেন না। এবং সলমান ভাই যখন স্ট্রোকটা দেয় আমি দেখছি যে কি বিউটিফুল তার স্ট্রোক, কি লেয়ার্স তৈরি করে। যে ময়ূরটা যে দেখলাম ওটা যে চোখ আঁকছে, উনি একদিন যাবত শুধু চোখটা আঁকছে। এটা তো আমরা অ্যানিমেশনে বানাইতে পারি, এটা বানানো তো ব্যাপার না। আমি ক্লিন প্লেট শুট করতাম, ওখানে অ্যানিমেশনে ট্যাগে দিতাম, কিন্তু আমরা এটা লিটারেলি আঁকছি যাতে আই ওয়ান্ট টু ফিল দ্যাট বস্তুর যে অনুভূতি, সেই অনুভূতিটা যাতে পাওয়া যায় ছবিটার মধ্যে, রঙের অনুভূতিটা যাতে পাওয়া যায়, সেই অনুভূতিটা পাওয়া যাচ্ছে। মানে I'm not saying it's a great thing, but it has only great thing in রিক্সা গার্ল। আমাকে যদি বলা হয় সেটা হচ্ছে I'll just trying to be honest to story. আমি আসলে কাজটার ব্যাপারে সৎ থাকতে চেষ্টা করছি। আমি পেরেছি কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করছি সৎ থাকতে। এখানে কাস্টিং দেখেন, এভরি কাস্ট ইজ এক্স্যাক্টলি আমাদের মনে হয়েছে দিস ইজ আ রাইট কাস্ট, আমরা তাকেই কাজ করছি। এটা নবেরা থেকে চম্পাপা পর্যন্ত আমার যখনই মানে সেটার মধ্যে কোনো ধান্দা নাই যে একে নিলে ফলোয়ার বেশি, একে নিলে ভিউয়ার বাড়বে, এই দৃশ্য দেখাইলে কাজ হবে, এই ধান্দাটা এই ছবিটাতে দুর্ভাগ্যবশত নাই। ভাইয়া এই জায়গাতে আমি একটু জানতে চাই যে যখন আপনি চরিত্রগুলো বাছাই করলেন তখন আসলে কোন বিষয়গুলোকে আপনি একদম প্রায়োরিটি দিয়ে দেখলেন? কাস্টিং সায়েন্স বলি আমরা এটা, মানে ইউ হ্যাভ টু এনি কাস্ট যখন করা হয় চরিত্র নির্বাচন, এটাকে কাস্টিং মানে ইউ হ্যাভ টু নো যে এই কাস্ট কেন, আমরা নাইমাকে কেন। সো এটা বিভিন্ন কারণ থাকতে পারে। আমি বলতে পারি আমি নাবিলাকে কেন নিয়েছিলাম আয়নাবাজিতে, আমি এমন একজন খুঁজতেছিলাম যার জন্ম মধ্যপ্রাচ্যে, কোনো মিল নাই। কিন্তু আমি এমন একটা মেয়ে খুঁজছিলাম যে ছবি আঁকতে পারে। তো আমি অনেক মেয়েকে দেখে 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 আমরা নাইমাকে মনে হয়েছে ছবি আঁকতে পারে, এবং শি ইজ এ মেথড অ্যাক্টর। আদারওয়াইজ ওই অ্যাক্টিংটা করতো, কারণ একটা স্ট্রাগলটা কি, আমি যদি এটা ইংরেজিতে না করতাম তাহলে হয়তো বা এমন হইতো যে আমার আরও অপশন খুলতো, আমার ইংরেজিতে দরকার নেই, ছবিটা ইংরেজি ডায়লগ দিতে হবে না, তাহলে আমি হয়তো বা আরও রিয়েল রিক্সা মানে হয়তো বা রিয়েল একটা রিক্সা শ্রমিককে চেষ্টা করতাম নিয়ে কাজ করতে। কিন্তু আমি তো করতে চাই, আমি তো ছবিটা আসলে ইংরেজিতে প্রডিউস করে আমাকে পারফর্ম করতে হবে, এই কারণে পারফর্মার দরকার। মানে এটা তো এই ছবি না যেটা পারফর্ম, দের ইজ সাম ফিল্ম যেটাতে আন্ডার অ্যাক্টিং হইলে উই ডোন্ট মাইন্ড, কারণ আপনাকে পারফর্ম করতে হবে না, রিয়েল ক্যারেক্টার, রিয়েল আপনি একদম সত্যিকার একটা পকেট মার্কে নিয়ে আসলেন, সে পকেট মার্কের চরিত্র অভিনয় করতেছে, সেটা বিউটিফুল আইডিয়া, কিন্তু তাকে পারফর্ম করতে হবে না। ওয়েন ইউ হ্যাভ টু পারফর্ম তখন আপনাকে আসলে মেথড অ্যাক্টর খুঁজতে হবে, যে আসলে ট্রেন অ্যাক্টর। নাইমা ওয়াজ এ ট্রেন অ্যাক্টর, এই কারণে আমরা ওকে নিয়েছি। এবং আমরা দেখলাম যে নাইমা যদি এটা করে ওর মা কে হবে, যেহেতু সৌভাগ্যবশত মমিনা আপা ইজ এ গ্রেট অ্যাক্ট্রেস, একদম একই ফেস, রিয়েল লাগবে, দ্যাটস ওয়াই উই চুজ মমিনা আপা অ্যাজ এ মাদার, এরকম আমার মনে হয়েছে। এবং এইরকম বিভিন্ন ক্যারেক্টারকে আমরা বিভিন্ন কারণে ইয়ে করছি। এবং আপনারা প্রথম দৃশ্য যেটা দেখবেন, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে শ্যুট ইন রিক্সা গার্ল, ঠিক আছে? কিন্তু পুরো শুটিং করার পরে আমার মনে হয়েছে অ্যাক্টিং ওয়াজ নট গ্রেট, অ্যাক্টর ওয়াজ নট গ্রেট, পারফরমেন্স ওয়াজ নট গ্রেট। পুরো শ্যুটটা আবার রিশুট করা হয়েছে এক্সেপ্ট দ্য ময়ূরের সিনটা ছাড়া, ফুল সিন, পুরো সিনটা 1 মাস পরে মানে প্রায় 30 দিন পরে আবার ঢাকাতে রিশুট করা হয়েছে। প্রথম ফিটটা পাবনাতে শ্যুট করছিলাম,
তো ওই সিনের ইন্টেরিয়ার এবং অনেক দৃশ্য, পুরো দৃশ্যটা রিশেট করা হয়েছে। লাস্ট দৃশ্য যেটা দেখবেন সেটার জন্য একটা বিশাল বড় আমার ডিরেক্টর বস্তি বানাইছিল, যেটা ভাঙছিলাম। দ্যাটস ফিল্ম শট অলসো রিশুট পুরাটা। এই যে ভাইয়া বলছিলেন যে রিশুটের বিষয়ে, তো যখন আপনি রিশুট করতে চাচ্ছিলেন, প্রোডিউসার টিম থেকে কি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিল, বা তারা আসলে কোনো আপত্তি জানেনি যে এটা তো আপনি শুট করে ফেলেছেন, কেন আবার রিশুট করছেন? বোকার মতো যে ঘটনাটা ঘটছে জানাই নাই আসলে, জানাইলে বোধহয় ভালো হইতো, কিন্তু জানাই নাই আসলে। এভরিওয়ান ওয়ান্টেড টু মেক এ গ্রেট ফিল্মস, এবং এই রিশুটের সিদ্ধান্ত আমি একা নিই তো, এটা তো আমরা সবাই মিলে নিই। যখন ছবিটা দেখি, ইটস নট লাইকিং, ভালো লাগতেছে না, এই জায়গাটা হচ্ছে না, কি করব, এডিট করে হবে না, লেটস রিশুট দ্য হোল ফিল্ম, দেন রিশুট। আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যেহেতু দীর্ঘ সময় পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশের, কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন উৎসবে আপনি সম্মাননা পেয়েছেন বা ইন্টারন্যাশনালি অনেক সম্মান কুড়িয়েছে রিক্সাগাল। তো এখন যেহেতু দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, নির্মাতার জায়গা থেকে আসলে আপনার প্রত্যাশাটা কি? প্রত্যাশা হচ্ছে প্রচুর মানুষ ছবিটা দেখুক, বাচ্চারা দেখুক, ফ্যামিলি দেখুক, এটাই উদ্দেশ্য, প্রত্যাশা। কিন্তু ভাইয়া আমরা কিন্তু ব্যবসায়িক দিক চিন্তা করেও ঈদ কেন্দ্রিক সিনেমা মুক্তি দেওয়ার চেষ্টা করি, তো সেই জায়গা থেকে আসলে এই সিনেমাটা যেহেতু সময় তো মানুষ অন্য মুডে থাকে, তো ওইখানের প্রচারণা অনেক বেশি হয় যখন যারা বানায়, অনেক বিগ স্টাররা থাকে। আমার ছবি তো এত বিগ স্টারের ছবি না, এটা ব্রিলিয়ান্ট অ্যাক্টরের ছবি, তো সেটা দর্শক তো কম হবেই। আর এই ধরনের সিনেমায় কি আসলে প্রচারণা একটু কম হলেও চলে কিনা? না, প্রচারণা কম হলে কোনোদিনই চলে না। এখন টাইমটাই প্রচারণা, এখন যে যত আওয়াজ করবে সে তত বড় ঘটনা ঘটায়। আচ্ছা আপু, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তো জানি 13টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে, তো পর্যায়ক্রমে এটা আরো বাড়বে কিনা, বা আসলে এই যে পরিকল্পনাটা আপনারা করছেন আপনাদের রিলিজের ক্ষেত্রে, একটু আমাদেরকে ব্রিফ করবেন বিষয়টা। না, আমাদের পরিকল্পনা তো সিম্পল, আমরা 13টা হলে মুক্তি পেতে চাই, তারপর মানুষ যদি আরো দেখতে চায় তখন হল সংখ্যা বাড়বে। এটা তো এরকম মানে ক্যালকুলেশন করে এভাবে করে আমরা করতে পারবো না, আসলে এটা ডিফিকাল্ট। যেটা আমাদের ভাই আগেই বললো যে এখানে অনেক কিছু আছে যেগুলো আসলে প্রডিউসাররা ডিসাইড করতে পারে না আসলে। সো এখন যদি আমাদের অনেক মানুষ ছবিটা দেখতে চায়, পছন্দ করে, ডিমান্ড হয়, তাহলে মানুষ আরো হল বাড়বে অবভিয়াসলি, তখন আমরা সংখ্যা বাড়িয়ে দেবো। ভাইয়া এবার একটু আপনার কাছে জানতে চাই যে সিনেমাটি মুক্তির জন্য এই সময়টাকে কেন বেছে নিলেন? একটা রিজন তো হচ্ছে যে এই সময়টা, যেটা আমরা বলছি যে এটা ইয়াং অ্যাডাল্টদের ছবি, সো একটা ধারণা থেকে যে আপনার জানুয়ারির দিকে স্কুল কলেজগুলো বন্ধ থাকে, সো যেন ফ্যামিলি নিয়ে সবাই দেখতে পারে, একটু ভ্যাকেশন মুড তো থাকেই, সো এটাই মনে হয় একটা সবচেয়ে বড় কারণ। আর আমার কাছে আরেকটা এটার সাথে আমি অ্যাড করতে চাই যে এই সময়ে মানে আমাদের যে সময়টা এখন যে সময়টা, সেটা খুবই সম্ভাবনা দিকে আসতেছে। যেমন আমার কাছে আমরা বলতেছিলাম যে আমাদের যখন আন্দোলন চলছিল কয়েকদিন আগেও, তখন দেখতেছিলাম স্কুলের বাচ্চারা ওরা কিভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে, ওরা কিভাবে ক্লিন করতেছে। সো আমাদের তখন মনে হয়েছে এই বাচ্চাগুলোর সাথে আমরা যদি আরো ওই মেসেজটা অ্যাড করতে পারি তাহলে আসলে এটা অনেক ভালো। কারণ এই ছবিটার মধ্যে তো আসলে কোনো ধরনের গান, এটার মধ্যে কিন্তু প্রেম আছে, এটার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু এটা হয়তো বা দুটা বোনের প্রেম, হয়তো বা মামের সম্পর্কের ভালোবাসা। সো এই জিনিসগুলা দেখানোর জন্য আমাদের মনে হয়েছে যে এটার জন্য কোনো টাইমের বিষয় নেই। এবং অমিতাভ ভাই যেটা বললো, ঈদ বলি বা কোনো একটা বিশেষ ফেস্টিভ্যাল বলি, এইগুলার মধ্যে অনেক বড় পরিকল্পনা লাগে, অনেক ভালো পারফর্মার, মানে আমাদের বড় স্টার, এগুলো খুব ইম্পর্টেন্ট। নতবা তো যত বেশি প্রচারণা তত বেশি মানুষ দেখতে আসবে, নতবা তো মানুষজন আসলে মানুষের কাজ পর্যন্ত পৌঁছালে তো হয় না। আর ইট ওয়াজ টু লেট আসলে, এটা আসলে 2 বছর আগে রিলিজ করার কথা ছিল, অ্যাকচুয়ালি আগে 1 বছর আগে রিলিজ করার কথা ছিল। উই অলরেডি টক টু দ্য প্ল্যাটফর্মস এর সাথে কথা বলছিলাম, কিন্তু ওনারা বিভিন্ন রকমের কথাবার্তা বলে প্ল্যাটফর্মের সাথে কথা হয় নাই। কারণ প্ল্যাটফর্মের বিকজ ডিজিটাল পার্টনার দরকার ছিল, স্পন্সরশিপ দরকার ছিল। সবার সাথে কথা বলার পরে দেখলাম যে কেউ আগ্রহ দেখায় না, কারণ বিগ স্টার না থাকলে আসলে ভালো গল্প শোনার জন্য কর্পোরেটরা এত আগ্রহী না। তাদের মজা লাগে, তাদের কোনো রকমের সুরসুরি লাগে হয়তোবা, সেইগুলার জন্য মানুষ বেশি দেখতে আসে। ওইটা বাস্তবতা, ওইটা যে তারাই দেখতে আসে আসলে, এটা মিথ্যা কথা না, দেখতে আসে না। শুধুমাত্র শিশু কিশোরদের মননের বিকাশের জন্য কেউ পয়সা দিবে, এত ভালো মানুষ বোধহয় এই শহরে নাই। ভাই এটা তো হচ্ছে আমাদের
আমাদের দেশের প্রেক্ষাগৃহে আগামীকাল মুক্তি পাচ্ছে, জি। কিন্তু ইন্টারন্যাশনালি রিলিজের বিষয়ে আসলে কি ভেবেছেন ইন্টারন্যাশনাল আপনারা? রিলিজ আগেই হয়ে গেছে, আগে হয়ে গেছে। এখন ইন্টারন্যাশনাল রিলিজ নতুন করে হবে না, কিন্তু ছবিটা এখানে যাওয়ার পরে যদি কোনো কমিউনিটি ছবিটা নিতে চায়, বিভিন্ন কমিউনিটি তখন ছবিটা দেখাতে পারবে, লাইক ইউনিসেফ যদি নিতে চায়, কেয়ার যদি নিতে চায়, বা ধরেন বাংলাদেশের বিভিন্ন স্কুল যদি দেখাতে চায়, উইল বি ভেরি ওপেন টু এক্সিবিট বিভিন্ন স্কুলে। সো আমি অনুরোধ করব বাংলাদেশে যারা বিভিন্ন স্কুলের শিক্ষকরা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা আপনাদের কাছাকাছি সিনেমা হলগুলোতে সিনেমাটা দেখতে পারেন, এবং এছাড়াও যদি আপনারা আলাদাভাবে এক্সিবিট করতে চান, উই আর ওয়েলকাম, আমরা ওইখানে ছবি দেখাতে পারি। আমরা তো সিনেমার তারেক মাসুদ বলতো যে আমরা সিনেমার ফেরিওয়ালা, যারা আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, সো আমরা তো সিনেমার ফেরিওয়ালা, আমরা বিভিন্ন জায়গায় যে ফেরি করে বেশ হলেও সিনেমা দেখাবো, মানুষকে উদ্বুদ্ধ করব, মানুষকে ভালো সিনেমার কথা বলবো। আমরা তো এখন একটা পরিবর্তিত সময়ের মধ্যে আছি, আর আপনি একটু আগে বলছিলেন জেনজিদের কথা, তো এই যে আমাদের বিলুপ্ত প্রায় রিক্সা পেইন্টিংয়ের যে একটা ঐতিহ্য আমাদের ছিল, আপনার কি মনে হয় যে আসলে এই সিনেমা দেখে জেনজির মাধ্যমে আবারও কিছুটা প্রাণ ফিরে পেতে পারে এই শিল্পটা? এটা অলরেডি আছে, রিক্সা পেইন্টিংকে বিভিন্ন ফর্মে বিভিন্ন আর্টিস্টরা ব্যবহার করতেছে এবং জেনজিরাও ব্যবহার করতেছে, তাদের কাপড়ে চোপড়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছে। সো এই যে ফর্মটা, এটা ইট উইল বি দেয়ার, মানে এটা থাকবে, কিন্তু আরও স্ট্রংলি কীভাবে থাকা যায়, আরও দারুণভাবে কীভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায় আমাদের কাপড়ে, আমাদের বিভিন্ন এলিমেন্টের মধ্যে এটা কীভাবে যায়, স্ট্রোকগুলো কীভাবে যায়, এবং আমাদের আর্টিস্টগুলোকে কীভাবে আরেকটু বাঁচায় রাখা যায়। এই যে রিক্সার মধ্যে থাকতে কোনো কথা নাই, এটা তো যে কোনো ফর্মে থাকতে পারে, রিক্সা পেইন্টিং দেয়ালে থাকতে পারে, এটা কাপড়ে থাকতে পারে, এটা আপনাদের যে কোনো প্রপার্টিজের মধ্যে থাকতে পারে। সো এটা কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটাকে কীভাবে ইউনিকলি আরও রাখা যায়, যেরকম করে পৃথিবীর বিভিন্ন ফর্ম মোটিভ আছে না, এরকম করে এটা রাখা যায়, সেটা যদি হয় তাহলে তো দারুণ হবে। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতেই হয় ভাইয়া, যে এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আছে তাদের চ্যালেঞ্জের জায়গাগুলো কোথায়? তাদের প্রথম কথা মরে যাওয়া উচিত, বেঁচে থাকার কোনো অধিকার এই দেশে ইন্ডি ফিল্মদের নাই এই মুহূর্তে, তাদের মরে যাওয়া উচিত। তারপরে যদি বাঁচতে চায় তাহলে এখন নতুন সময় আসছে, নতুন ধাপে সংস্কার হচ্ছে সব কিছু। সিনেমাকেও যদি নতুন যে রোডম্যাপ আমাদের কিছু ছেলেমেয়েরা তৈরি করেছে দেখলাম, সেই রোডম্যাপ অনুসারে যদি কাজ করে, একটা ফিল্ম কমিশন যদি হয় এবং সিনেমার বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়, যেমন ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোকে ঠিক করা হয়, ব্যবসাও হবে, ভালো সিনেমাও হবে, বিভিন্ন টাইপের সিনেমা হবে, এবং আমাদের সেন্সার থেকে শুরু করে সব কিছুকে যদি সংস্কার করা যায় তাহলে অবশ্যই এ দেশের নতুন জেনারেশন ছেলেরা ছবি বানায়। কিন্তু ছবি বানানো কিন্তু থামবে না, সনাতনী পন্থায় হয়তোবা সিনেমা হলে সিনেমা থাকবে না, কিন্তু সিনেমা বানানো থামবে না। পিপল উইল মেক সিনেমা ইন ফোন, টিকটক, রিলস, they will make cinema. Zenji will find their own way to communicate with audience. একটা বিষয় হচ্ছে যে নির্মাতার ক্ষুধা কিন্তু কখনোই মিটবে না, কিন্তু দুই প্রডিউসারের কাছে আমি একটু জানতে চাই যে আপনারা তো রিক্সাগালটা দেখেছেন, জি। সো আপনাদের কি মনে হয়েছে যে কাজটা করে আপনারা নিজেদেরকে কতটুকু সার্থক ভাবছেন? শুরুতে একটু আপু আপনার কাছে জানতে চাইবো। না, যে কোনো কাজের ক্ষেত্রে তো কাজটা যখন পরিশ্রম করে অর্জন করি এবং যে কাজটা চেষ্টা করি প্রফেশনালি সঠিকভাবেই করতে, তো যখন কাজটা হয়ে যায় এবং মানুষ দেখে এবং বিভিন্ন জায়গায় যখন যায়, তখন সম্মাননা যখন দেয়, তখন তো ডেফিনেটলি ভালো লাগে, নো ডাউট, যে যে কাজটা করেছি। তোমার ফার্স্ট টাইম দেখে কেমন লাগছে, বা এখন কালকে যে দেখলা ছবিটা ফাইনালি? দেখো, আমার কাছে প্রথম থেকেই রিক্সা গার্ল খুবই খুবই ভালো লাগে, কারণ হচ্ছে যে ওই একটাই রিজন যে একটা মানুষ, একটা মেয়ের যে স্ট্রাগল করে কতটুকু পর্যন্ত যেতে পারে। বেসিক্যালি একটা মানুষ যদি পজিটিভলি ওর গোলটা ঠিক রাখতে পারে যে আমি আসলে এটা করতে চাই, তাহলে এটা আমাকে অনেক পজিটিভিটি দেয়, নো ডাউট অ্যাবাউট ইট। এবং এইখানে আমাদের শুধুমাত্র নাইমা না, এখানে আমাদের নভেরা না, এখানে যতজন আর্টিস্ট আছে, যতজন কাজ করেছে, প্রতিটা মানুষ এত সুন্দর করে কাজ করছে এবং ওনাদের পারফরমেন্সের মধ্যে আমার কাছে কোনো ধরনের নাটকীয়তা নাই, মনে হয় যে খুবই রিয়েল। সো এটা তো ডেফিনেটলি ভালো লাগে। এবং এটা শুধুমাত্র সত্যি কথা বলতে গিয়ে যে আমরা তো আসলে বিজ্ঞাপন বেশি বানাই, যখনই ফিকশন করে অমিতাভ ভাই, এই প্রসেসটাই আমরা কিন্তু মেনটেন করি। আমি যদি একটা 30 মিনিটের, উনি যদি একটা 30 মিনিটের নাটকও করে, ওখানকার যে কাস্ট হবে ওই কাস্টকেও আসলে আমরা 30 বার স্ক্রিন টেস্ট করা হয়।
যে কে আসলে এই কাজটা ভালো হবে, কে আসলে এই ক্যারেক্টারটা প্লে করতে পারবে। সো আমাদের অনেক আগে মনে আছে যে আমাদের একটা নাটক ছিল সারফেস, যেটার মধ্যে আমার একজন আর্কিটেক্ট লাগবে। সো আমরা আসলে খুঁজেছি এমন একজন পারফর্মার যে আসলে যাকে মনে হয় যে আর্কিটেক্ট, যেটা চিন্তা করে বানানো। সো আর রিক্সা গার্ল প্রথম দেখি থেকে এখন দেখা পর্যন্ত আমার কাছে সেমই লাগে, ইটস আ ভেরি পজিটিভ ভাইব ফিল্ম, আচ্ছা এবং আই এম লাকি যে আমি প্রজেক্টটা করতে পারছি। আচ্ছা, আর ভাইয়া আপনার কেমন লেগেছে? রিক্সাগাল মুভি তো ডেফিনেটলি আমি এখনও প্রতিদিন দেখলে মনে হয় আমি নতুন একটা ইনফরমেশন খুঁজে পাই। মানে সো মানে অমিতাভ ভাই যেটা বলতেছিল যে সো মাচ ইনটু ইট, আমরা একটা প্রজেক্টটাতে মানে প্রেমের জায়গাটা এতটাই তৈরি হয়েছে যে লেসে নাইমা ক্যারেক্টারটাকে যখন আমি দেখছি যে গ্রামে একটা মেয়ে, সাধারণ একটা মেয়ে, সে ওইখানে এক ধরনের স্ট্রাগল করে হাসি ঠাট্টাই যেটা করে না কেন মেয়েরা, সেটার মাঝখানেও কিন্তু সে একটা ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করে, তার ফ্যামিলিকে হেল্প করার চেষ্টা করে, আবার সে তার মতো দুষ্টামিও করতেছে, হয়তোবা তার বোনের সাথে একটা সম্পর্ক তৈরি, যেটা বললো যেরকম আমরা ভাই বোনের সম্পর্ক দেখলাম, তো তারও একটা ছোট বোন আছে, তার সাথে একটা যে সম্পর্ক খুবই ইন্টারেস্টিংলি প্রতিদিনই মনে হয় কিছু না কিছু ইনহেরিটেড আমাদের রেগুলার লাইফের মেসেজগুলোর মধ্যে আছে, যে আমরা আসলে এটাই ফিল করি, আমরা আসলে এটাই করার চেষ্টা করি, আমরা এটা ওর জন্য করি, এটা আমি নিজের জন্য করি, কখন আসলে আমি নিজের ক্ষুধাটা মেটাতে পারি, এই টোটাল জার্নিটা আসলে খুব সুন্দরভাবে পাওয়া যায়। আর প্রসেসের ক্ষেত্রে ডেফিনেটলি অমিতাভ ভাই যেটা বললো যে প্রতিদিনই যখন আমরা ছবিটা দেখি বা ছবিটা যখন বানাচ্ছিলাম, তখন তো আসলে যেদিন মনে হয়েছে যে এটার জন্য বেটার করার জন্য এটা আরেকটু এই মশলাটা দেওয়া দরকার বা এই সাপোর্টটা নিয়ে আসা দরকার বা আরেকটা লোককে ইনভলভ করা দরকার, আমরা কখনোই এটা আসলে থামি নাই, এটা আমরা করেই গেছি। যখন প্রথম 5 দিন শুটিং করেছে একজন সিনেমাটোগ্রাফার, হি ফ্রম ইউরোপিয়ান একজন সিনেমাটোগ্রাফার, 5 থেকে 6 দিন। তো ডেফিনেটলি উই আর এক্সাইটেড। ইউরোপিয়ান সিনেমাটোগ্রাফার ব্রিলিয়ান্ট শ্যুট করবে, অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি আরও কাজ করছে জীবনে পৃথিবীতে। সো 5 দিনের মাথায় আমার মনে হয়েছে ও তো হ্যান্ডেল অপারেশন পারে না, ওর অপারেশন ঠিক নেই, ও তো কাঁপে বা ওরটা ভাল লাগে না আমার, মানে আমার মেবি ব্রিলিয়ান্ট বাট আমার সাথে তো যায় না, যত বড় সিনেমাটোগ্রাফার কিচ্ছু যায় আসে না আমার ভিশনের সাথে যায় না, ও আমার রিক্সা পেন্টিং ধরতে পারতেছে না। ডেফিনেটলি ওয়ে বেটার দেন সিনেমাটোগ্রাফার দেন হোয়াটএভার বাংলাদেশে আছে কেউ, তার চেয়ে অনেক ভালো। 5 দিনের মাথায় এত বড় সিনেমাটোগ্রাফার, এমন বড় কন্ট্রাক্ট ওর সাথে ছিল, 5 দিনের মাথায় উই স্যাকড হিম, বলছে যাও টিকিট কেটে দিচ্ছে বিদেশ যাও। আচ্ছা, আই ডোন্ট নিড। তারপরে উই ব্রিং তুহিন তামিজুল, এবং 6 দিনের মাথা থেকে 7 দিনের পর থেকে আসলে তুহিন তামিজুল শুট টোটালি ডিফারেন্ট সিনেমাটোগ্রাফার, উইল টেক এ ব্রেক 5 দিনের, তারপরে ঢাকায় এসে উই টোটাল বাকি ছবিটা তুহিন তামিজুল শুট করছে, এবং দেন আই কাম আউট দ্যাট ওকে হি ইজ দ্য রাইট সিনেমাটোগ্রাফার। সো আমাদের কোনো মাফ ক্ষমা নাই কোনো কিছুতে। আমার শেষ একটা প্রশ্ন, এই যে আপনি বলছিলেন যে ইউরোপিয়ান একজন সিনেমাটোগ্রাফারের কাজ আপনার পছন্দ হয়নি, তাকে আপনি পাঠিয়ে অন্য একজনকে দিয়ে করেছেন, আসলে এই যে সিনেমাটিক যে ল্যাঙ্গুয়েজ বা যে ফিলটা আসলে আপনি চাচ্ছিলেন বা তার কাজের মধ্যে বিশেষত্বটা কী ছিল, যে কেন আসলে তুহিন ভাই আপনার মনে হলো যে এটা ঠিকঠাক করছে? বিকজ সিনেমাটোগ্রাফার যে ফার্স্ট আইজ, উনি যে প্রথম চোখটা ওর থাকে, ও আসলে ফার্স্ট অ্যাপ্রুভ করে ইমেজকে, তারপরে কিন্তু ডিরেক্টর করে, ডিরেক্টর ভিশন দেয় কিন্তু প্রথম অ্যাপ্রুভড করে, মানে সিনেমাটা ক্যাপচার করা হচ্ছে সিনেমাটোগ্রাফার। তো প্রথম আইটা অনেক ঠিকঠাক হইতে হয়, তো ওনার যে আইটা ছিল তার মানে বিদেশি জন্য, তো ওইটা না আমার ঠিকঠাক লাগছিল না, মানে আমি যেই ইমেজটা ধরতে চাচ্ছিলাম, যেভাবে ফ্রেমিং করতে চাচ্ছিলাম, যেভাবে অপারেশন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছিল না। আর আমি প্রচণ্ড হ্যান্ডহেল প্যাশনেট, মানে আমার মনে হয় যে হ্যান্ডহেল মুভমেন্ট আমার কাছে খুবই প্যাশনেট হ্যান্ডহেল মুভমেন্ট লাগে, তো সেই হ্যান্ডহেল মুভমেন্টটা আমি ওয়াজ নট হ্যাপি। বাট হ্যান্ডহেল এমন একটা জিনিস, হ্যান্ডহেল যখন একটা সিনেমাটোগ্রাফার হ্যান্ডহেল করে তখন তো সেটা তার এক্সটেনশন অফ বডি হওয়া লাগে, হ্যান্ডেল যন্ত্রের মতো হয় না, বা ট্র্যাক তো ধরেন যন্ত্রের উপর বসায়, বাট হ্যান্ডেল তো যন্ত্রের উপর হয় না, হ্যান্ডেল তো এক্সটেনশন অফ বডি, অ্যান্ড এক্সটেনশন অফ বডি যখন ক্যামেরা রাইট টু লেফট যখন ক্র্যাক করবেন বা প্যান করবেন, সেটা ডিপেন্ডস অন আইজ অফ অ্যাক্টার্স। টেবিল টেনিস খেলার মতো রাশাদ বলে যে আইজ যদি যে টান দিকে তাকায় তখন ইউর হ্যান্ডেল অলসো গো অটোমেটিক্যালি। এখন একটা বিদেশি সিনেমাটোগ্রাফার যদি আমাদের মনন না বুঝে, যে আমাদের দেশের মেয়েরা আসলে এরকম তাকায় আবার নিচে তাকায় ফেলে, ধরুন আমাদের দেশের মেয়েরা এই লজে, ইউরোপিয়ানরা হয়তো সোজা তাকায়, আঙ্গু দেশের মেয়েরা আবার এরকম তাকায়। সো ও তো ইউরোপিয়ান, ও যখন এই জায়গায় যখন ডাইনে জায়গা, ও ফ্রেম ছাড়া জায়গা, কিন্তু আমি গায়ে ব্যাক কল, আমাদের সময় পুরোটা তাকাবেন, অর্ধেক তাকায় নিচে তাকাবে, তো ক্যামেরা তাকে এখানে। সো তার মানে ইউ নিড টু নো আমাদের ইমোশন, সো ইট ইজ সো এম্বারেড উইথ দ্য কালচার।
সেটা বোধটা অনেক সিনেমাটোগ্রাফার থাকে, বিদেশিরাও থাকে, বিদেশে বাংলাদেশে কাজ করছে না, পারে ব্রিলিয়ান্ট সিনেমাটোগ্রাফার বাংলাদেশে কাজ করে। এই ভদ্রলোক পারে নাই, এটা তুহিন পারছে আমার কাছে মনে হয়েছে। তুহিন 2 দিন করার পরে যে তুহিনকে মনে হয়তো পারে না, তাহলে তুহিনকে বাদ দিতাম, কিন্তু তুহিন অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্টলি পারছে। আর তুহিন হচ্ছে অসাধারণ হ্যান্ডেল অপারেটর, অসাধারণ। মানে তুহিন আপনি অনেক শট দেখবেন দৌড়াচ্ছে তুহিন ক্যামেরা নিয়ে, বাট ক্যামেরা ইজ নট শেকিং, সো ব্রিলিয়েন্টলি অপারেট করে তুহিন। এবং তুহিন ওয়াজ ভেরি ফ্রেন্ডলি উইথ মি, আমার টিমের সাথে খুব ইয়ে করে। এবং তারপর তুহিনের সাথে আমরা প্রচুর কাজ করছি, আমার বোধ তুহিন করছে ওয়েব সিরিজ। সো ওই আমার আমার অসম্ভব প্রেম হওয়া লাগে সিনেমাটোগ্রাফারের সাথে। সিনেমার সাথে আমার প্রেম না হইলে আমি ছবি বানাতে পারি না। আমার মানে একদম বিয়া করে ফেলতে হয় সিনেমাটোগ্রাফারকে, আমার মানে একদম মানে ভয়াবহ প্রেম হওয়া লাগে। এবং ওই সময় ওই প্রেমের কারণে যদি আমার ব্যক্তি জীবনের যে আমার সম্পর্ক যদি থাকে সেটা যদি ছুটে যায়, আই ডোন্ট মাইন্ড, আমার এই লেভেলের প্রেম হয়। যদি সেক্সুয়াল ছাড়া বাকি তার সাথে আমার সব হয়। মানে আমার তার সাথে কথা বলতে হয়, রাত বেরাত কথা বলতে হয় সিনেমাটোগ্রাফারের সাথে, অনেক গোপন কথা বলতে হয়, অনেক কিছু শেয়ার করতে হয়, কাঁদতে হয়, রাগ করতে হয়, ঝগড়া করতে হয়, তাহলে না সিনেমাটোগ্রাফারের সাথে প্রেমটা হয়। তো এটা আমার লাগে, শ্যুটের একমাত্র ডিরেক্টরের সিনেমাটোগ্রাফারের সাথে অগাধ প্রেম থাকতে হয়, আর না হলে সে ক্যাপচার করতে পারে না। আপনাদের সকলের সঙ্গে কথা বলে আসলে সেই আপনাদের যে অভিজ্ঞতাটা ছিল সেটা খানিকটা হলেও কিন্তু আসলে আমরা অনুধাবন করতে পারছি। যেহেতু রাত পোহালেই রিকশা গার্ল দেশের প্রেক্ষাগৃহে আসছে, আমাদের দর্শকরা সিনেমাটি দেখতে পারবে। তো অমিতাভ ভাই, আপনি যদি আপনার সেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বা তাদেরকে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানাতে চান। আমি শুধু আমার প্রাণঢালার শুভেচ্ছা জানাই সবাইকে, এবং আমি আমন্ত্রণ জানাই যে আপনারা আপনাদের ছেলেমেয়েদের নিয়ে ছবিটা দেখতে আসেন এবং আমাদেরকে বলেন ছবিটাকে আর কি ভালো করা যেত, খারাপ করা যেত, সমালোচনা করেন, কিন্তু দেখেন ছবিটা, বাচ্চাদের নিয়ে আসেন। আপনাদের ছুটির দিনগুলো সুন্দর হোক, আপনাদের জীবন অনেক সুন্দর হোক, সেটাই চাবো।